আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2021 এর সারা বাংলাদেশের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং এই মুহূর্তে যে বা যারাই এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে জেএম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি স্বাগত জানাচ্ছি। সাথে আছি মোহাম্মদ জলিল মিয়া, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও ক্লাসটির মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত তোমাদের রসায়ন বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে। কিভাবে এই অ্যাসাইনমেন্ট তোমরা সমাধান করবে এবং অ্যাসাইনমেন্টের প্রশ্ন কিভাবে আমরা অ্যানালাইসিস করব সে বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর মূল ক্লাসে যাবার আগে তোমাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সাথে সাথে পেয়ে যাও। আর তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা বাড়াবো না, চলো আমরা মূল আলোচনা শুরু করি। প্রথমে আমরা অ্যাসাইনমেন্ট প্রশ্নপত্রটি একটু অ্যানালাইসিস করে নেব। এখানে বলা হয়েছে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। আজকের বিষয় হবে রসায়ন, বিষয় কোড 137, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 04। এই অ্যাসাইনমেন্টের তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় মিলেই করা হয়েছে। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটি একটু পড়ে নিই। বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এটা হলো আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর মূল অ্যাসাইনমেন্টটি এখানে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর যোজনী 1 হিসাবে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালোচনা করে অন্যান্য পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন। এই যে সকল যৌগ দেওয়া হয়েছে সেই যৌগগুলোর সংকেত এখানে লেখা হয়েছে। প্রথমটা হচ্ছে H2O অর্থাৎ পানি, দ্বিতীয়টা হলো কার্বন ডাইঅক্সাইড, তৃতীয়টা হলো কার্বন টেট্রাক্লোরাইড, তারপরেরটা হচ্ছে কার্বন ফসফরাস পেন্টাক্লোরাইড, এরপরেরটা হলো ফসফরাস ট্রাইক্লোরাইড, এরপরে ফসফরাস পেন্টা আয়োডাইড, তারপরটা হলো সালফার ডাইঅক্সাইড, এরপরেরটা হলো সালফার ট্রাইঅক্সাইড। তো এখানে মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্সটা একটু ভালোভাবে ফলো করতে হবে। এখানে মোট 3টি প্রশ্ন করা হয়েছে এবং 3টি প্রশ্নের মোট নম্বর বরাদ্দ রাখা হয়েছে 12, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে 4 নম্বর করে রাখা হয়েছে। ক নম্বর প্রশ্নে পরমাণুর যোজনী নির্দেশনা অনুসারে তৈরি করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে যদি আমরা একটা থেকে 2টা মৌলের যোজনী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি তাহলে 1, 3 থেকে 4টি যৌগের মৌলের যোজনী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি তাহলে 2, এভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। কাজেই ভালোভাবে এই নির্দেশনাটা পড়ে আমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এখানে যে সকল যৌগ দেওয়া হয়েছে সেই সকল যৌগে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো কিন্তু হাইড্রোজেন পরমাণুর যোজনী 1 হিসাব করে অন্যান্য মৌলগুলোর যোজনী হিসাব করতে হবে। আমরা যোজনী বিভিন্নভাবে হিসাব করতে পারবো, যেমন জারণ মান বা জারণ সংখ্যা দিয়েও যোজনী বের করে নিতে পারবো, কিন্তু এখানে সেটা করা ঠিক হবে না। এখানে যেহেতু আমাদের উদ্দীপকে স্পষ্ট করে বলেছে যে হাইড্রোজেনের যোজনী 1 ধরে অন্যান্য মৌলের যোজনী হিসাব করতে হবে, কাজেই যোজনীর সংজ্ঞাটা আমরা একটু ভালোভাবে তাহলে দেখে নেব। তো শুরুতেই অ্যাসাইনমেন্টের নম্বর হবে 04, বিষয় হলো কেমিস্ট্রি, বিষয় কোড হলো 137, শিরোনাম হবে বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এটা তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায় এভাবে লিখতে হবে। প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তর আমরা করব, এর জন্য যোজনীর সংজ্ঞাটা আমরা ভালোভাবে একটু দেখে নেব।
খেয়াল করে দেখো, অনুঘটনের সময় একটি মৌলের পরমাণুর সঙ্গে অন্য কোনো মৌলের পরমাণু সংযুক্ত হওয়ার সামর্থ্যকে এর যোজ্যতা বা যোজনী বলে। এটা হলো যোজনীর একদম সাদামাটা একটা সংজ্ঞা। তবে আমরা অন্যভাবেও যোজনীর সংজ্ঞা দিতে পারি। যেমন তাহলে কি বলা হবে, কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন বা এর সমতুল্য অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে। খেয়াল করে দেখো, এখানে কি বলা হয়েছে, কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন বা এর সমতুল্য, হাইড্রোজেন বা এর সমতুল্য অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, অথবা কোনো যৌগ হতে যত সংখ্যক হাইড্রোজেন বা এর সমতুল্য অন্য কোনো মৌলকে প্রতিস্থাপন করতে পারে, সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। হাইড্রোজেন পরমাণুর যোজনী 1, কাজেই যে সকল মৌলের যোজনী 1 হবে অর্থাৎ 1 হবে, সেই সকল মৌলকে হাইড্রোজেনের সমতুল্য ধরতে হবে। যেমন পর্যায় সারণীতে অবস্থিত ধাতুসমূহ যেমন সোডিয়াম, পটাশিয়াম, আবার 17 নম্বর শ্রেণীতে অবস্থিত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সকল মৌলের যোজনী 1 এবং এরা হাইড্রোজেনের সমতুল্য ধরতে হবে। প্রশ্নে যেহেতু হাইড্রোজেনের যোজনী 1 হিসাব করেই অন্যান্য মৌলসমূহের যোজনী নির্ণয় করতে বলা হয়েছে, তাই প্রদত্ত যৌগগুলোতে বিদ্যমান মৌলসমূহের যোজনী নির্ণয় করে দেখানো হলো। এবার উদ্দীপক অনুসারে প্রদত্ত যৌগসমূহ হচ্ছে, প্রথমটা হলো হাইড্রোজেন মনোঅক্সাইড বা H2O, তারপর কার্বন ডাই অক্সাইড, তারপরে কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টা আয়োডাইড, সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড। এখন H2O যৌগে অক্সিজেন পরমাণুর যোজনী আমরা কিভাবে নির্ণয় করব, খেয়াল করে দেখো। আমরা জানি হাইড্রোজেন পরমাণুর যোজনী হলো 1। প্রদত্ত H2O যৌগে দেখা যাচ্ছে যে অক্সিজেনের একটি পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। সুতরাং পানির অণুতে অক্সিজেনের যোজনী হবে 2, কারণ আমরা একটু আগেই বলেছি কোনো মৌল যতটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেটাই তার যোজনী। সেই হিসাবে পানির অণুতে অক্সিজেনের যোজনী হবে 2। আবার কার্বন ডাই অক্সাইড যৌগটিতে কার্বনের যোজনী আমরা নির্ণয় করব। আমরা জানি অক্সিজেনের যোজনী 2, যেটা এইমাত্র আমরা শিখলাম। আবার কার্বন ডাই অক্সাইড যৌগটিতে দেখা যাচ্ছে যে একটি কার্বনের পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। আবার দুটি অক্সিজেন পরমাণু তাহলে তো 4টি হাইড্রোজেন পরমাণুর সমতুল্য। সুতরাং কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী হবে 2 × 2 অর্থাৎ 4। এবার কার্বন টেট্রাক্লোরাইড যৌগে একইভাবে আমরা কার্বন পরমাণুর যোজনী নির্ণয় করব। আমরা জানি হাইড্রোজেন পরমাণুর যোজনী 1, আবার ক্লোরিন হাইড্রোজেনের সমতুল্য, কারণ ক্লোরিনেরও যোজনী 1। প্রদত্ত কার্বন টেট্রাক্লোরাইড যৌগে দেখা যাচ্ছে যে একটি কার্বন পরমাণু 4টি ক্লোরিন পরমাণুর সঙ্গে সংযুক্ত হয়েছে। সুতরাং যৌগটিতে কার্বনের যোজনী ধরতে হবে 4। এবার ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটিতে ফসফরাসের যোজনী নির্ণয় একইভাবে আমরা করব। আমরা জানি ক্লোরিনের যোজনী হলো 1। আবার যৌগটিতে দেখা যাচ্ছে যে একটি ফসফরাস পরমাণু 5টি ক্লোরিন পরমাণুর সঙ্গে সংযুক্ত হয়েছে। সুতরাং এখানে ফসফরাসের যোজনী হবে 5। এবার ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগটিতে ফসফরাসের যোজনী নির্ণয়। একটি ফসফরাসের পরমাণু 3টি ক্লোরিন পরমাণুর সঙ্গে সংযুক্ত হয়েছে, সেই হিসাবে ফসফরাসের যোজনী দাঁড়াবে 3। ফসফরাস পেন্টা আয়োডাইডে ফসফরাসের যোজনী নির্ণয়। আমরা জানি আয়োডিন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সমতুল্য, অর্থাৎ আয়োডিনের যোজনী হবে 1। প্রদত্ত ফসফরাস পেন্টা আয়োডাইড যৌগটিতে ফসফরাসের একটি পরমাণু আয়োডিনের 5টি পরমাণুর সঙ্গে সংযুক্ত হয়েছে, সেই হিসাবে ফসফরাসের যোজনী দাঁড়াবে 5। এবার সালফার ডাই অক্সাইড যৌগে সালফারের যোজনী নির্ণয়। আমরা জানি অক্সিজেনের যোজনী 2। প্রদত্ত সালফার ডাই অক্সাইড যৌগে দেখা যায় যে একটা সালফারের পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সঙ্গে সংযুক্ত হয়েছে। আবার দুটি অক্সিজেন পরমাণু কিন্তু 4টি হাইড্রোজেন পরমাণুর সমতুল্য। সুতরাং সালফার ডাই অক্সাইডে সালফার পরমাণুর যোজনী হবে 4। আবার সালফার ট্রাই অক্সাইড যৌগে সালফারের যোজনী নির্ণয়।
আমরা জানি অক্সিজেন পরমাণু যোজনী হলো 2। প্রদত্ত যৌগটিতে অর্থাৎ সালফার ট্রাই অক্সাইডে একটি সালফারের পরমাণু 3টি অক্সিজেন পরমাণুর সঙ্গে সংযুক্ত হয়েছে, আবার 3টি অক্সিজেন পরমাণু 6টি হাইড্রোজেন পরমাণুর সমতুল্য। সুতরাং এই যৌগটিতে সালফারের যোজনী দাঁড়াবে 6। এভাবে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর করব। এবার আমরা খ নম্বর প্রশ্নে উত্তর করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মৌলগুলোর পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী নির্ণয় করতে হবে। সুতরাং আমাদের প্রথমে পরিবর্তনশীল যোজনী এর সংজ্ঞাটা একটু ভালোভাবে দেখে নেওয়া দরকার। খেয়াল করো, কিছু মৌলের যোজনী অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ এরা একাধিক যোজ্যতা বা যোজনী প্রদর্শন করে। এরূপ যে সকল মৌলের একাধিক যোজনী থাকে তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। উদাহরণ হিসেবে অনেক উদাহরণই দেওয়া যাবে, যেমন আয়রন, তারপরে ফসফরাস, তারপরে কার্বন ইত্যাদি। তবে আমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, আমাদের যে অ্যাসাইনমেন্ট, এই যে প্রদত্ত অ্যাসাইনমেন্টে প্রদত্ত যে 8টি যৌগ বিদ্যমান, সেই যৌগগুলোতে যে সকল মৌলগুলো রয়েছে তাদের মধ্য থেকে দেখা যায় যে কার্বন, ফসফরাস এবং সালফারের পরিবর্তনশীল যোজনী রয়েছে। সুতরাং আমরা শুধুমাত্র কার্বন, ফসফরাস এবং সালফারের পরিবর্তনশীল যোজনী নিয়েই আলোচনা করব। অন্য কোনো মৌলের যোজনী এখানে আলোচনা করার কোনো দরকার নেই। এখন আমরা কার্বনের যোজনী, কার্বনের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী আমরা আলোচনা করব। খেয়াল করে দেখো, কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে 2। এই কার্বন মনোক্সাইড কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টে উল্লেখ নেই, শুধুমাত্র কার্বনের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করার স্বার্থে এই যৌগটাকে নেওয়া হয়েছে। আবার কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের যোজনী হচ্ছে 4, অর্থাৎ যৌগ দুটিতে কার্বনের যোজনী যথাক্রমে 2 এবং 4 ব্যবহৃত হয়েছে। সুতরাং বলা যেতে পারে যে কার্বনের পরিবর্তনশীল যোজনী রয়েছে। এবার ফসফরাস পেন্টঅক্সাইডের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে আমাদের এখানে যৌগ উল্লেখ করা হয়েছে 2টি, একটা হলো ফসফরাস ট্রাইক্লোরাইড এবং একটা হলো ফসফরাস পেন্টাক্লোরাইড। দেখা যায় যে ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের যোজনী হচ্ছে 3 এবং ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের যোজনী হচ্ছে 5, অর্থাৎ যৌগ দুটিতে ফসফরাসের যোজনী যথাক্রমে 3 এবং 5 ব্যবহার হয়েছে। সুতরাং বলা যায় ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আবার সালফারের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী কীভাবে বের করব তা এখানে উল্লেখ করা হলো। প্রদত্ত যৌগ দুটি হচ্ছে, একটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড যেখানে সালফারের যোজনী হচ্ছে 4 এবং আরেকটি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড যেখানে সালফারের যোজনী হচ্ছে 6। সুতরাং দেখা যায় যৌগ দুটিতে সালফারের যোজনী যথাক্রমে 4 এবং 6 ব্যবহার হয়েছে। সুতরাং বলাই যায় সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এবার আমরা সুপ্ত যোজনী নিয়ে আলোচনা করব। তার আগে সুপ্ত যোজনীর সংজ্ঞা তোমাদেরকে একটু জানতে হবে বা লিখতে হবে। আমরা জানি কোনো যৌগে সংশ্লিষ্ট মৌলের যে যোজনী ব্যবহৃত হয় তাই হচ্ছে ওই মৌলের সক্রিয় যোজনী। আবার যখন কোনো মৌলের একাধিক যোজনী থাকে সেই মৌলের সবচেয়ে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বলা হয়। কাজেই কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং কোনো একটি নির্দিষ্ট যৌগে ওই মৌলটির যে সক্রিয় যোজনী রয়েছে তাদের যে পার্থক্য বা বিয়োগফল, একেই বলা হবে ওই মৌলটির সুপ্ত যোজনী। সুতরাং সুপ্ত যোজনীকে আমরা এভাবে নির্ণয় করতে পারি, সুপ্ত যোজনী ইকুয়াল টু মৌলের সর্বোচ্চ যোজনী মাইনাস কোনো একটি যৌগে সংশ্লিষ্ট মৌলটির সক্রিয় যোজনী। সাধারণত যে সকল মৌলের একাধিক অর্থাৎ পরিবর্তনশীল যোজনী রয়েছে তাদের ক্ষেত্রে সুপ্ত যোজনী নির্ণয় করা হয়। আমরা এবার কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী নির্ণয় করব। আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4 এবং কার্বন ডাই অক্সাইড যৌগটিতে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4। এখানে খেয়াল করে দেখো সর্বোচ্চ যোজনী 4 এবং সক্রিয় যোজনীও 4। সুতরাং কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী দাঁড়াবে 4 - 4 ইকুয়াল টু হচ্ছে 0।
এবার কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের সুপ্ত যোজনী নির্ণয়। আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4, আবার কার্বন টেট্রাক্লোরাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনীও 4। সুতরাং এক্ষেত্রেও কার্বনের সুপ্ত যোজনী দাঁড়াবে 4 - 4 = 0। আবার ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটিতে ফসফরাসের সুপ্ত যোজনী নির্ণয়। আমরা জানি ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, আবার ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটিতে ফসফরাসের সক্রিয় যোজনীও 5। সুতরাং ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটিতে ফসফরাসের সুপ্ত যোজনী দাঁড়াবে 5 - 5 = 0। একইভাবে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের সুপ্ত যোজনী নির্ণয় করব। আমরা জানি ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগটিতে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 3। সুতরাং এই যৌগটিতে ফসফরাসের সুপ্ত যোজনী দাঁড়াবে 5 - 3 = 2। এবার ফসফরাস পেন্টা আয়োডাইডে ফসফরাসের সুপ্ত যোজনী নির্ণয়। আমরা জানি ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, আবার ফসফরাস পেন্টা আয়োডাইড যৌগটিতে ফসফরাসের সক্রিয় যোজনী 5। সুতরাং ফসফরাস পেন্টা আয়োডাইড যৌগটিতে ফসফরাসের সুপ্ত যোজনী দাঁড়াবে 5 - 5 = 0। এবার সালফার ডাইঅক্সাইড যৌগটিতে সালফারের সুপ্ত যোজনী আমরা এভাবে নির্ণয় করব। আমরা তো আগেই জেনেছি যে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, এবং সালফার ডাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 4। তাহলে এখানে যদি সালফার ডাইঅক্সাইডটিতে আমরা সালফারের সুপ্ত যোজনী বের করি, তাহলে 6 থেকে 4 বিয়োগ করতে হবে, অর্থাৎ 6 - 4 = 2। একইভাবে আমরা সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী নির্ণয় করব। আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, এবং সালফার ট্রাইঅক্সাইড যৌগটিতে সালফারের সক্রিয় যোজনীও হচ্ছে 6। সুতরাং এই যৌগটিতে সালফারের সুপ্ত যোজনী দাঁড়াবে 6 - 6 = 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার গ নম্বর প্রশ্নের উত্তর করব। এই গ নম্বর প্রশ্নটা তো 4 নম্বর বরাদ্দ হয়েছে, এবং গ নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের যে অ্যাসাইনমেন্টের যে উদ্দীপকটি দেওয়া হয়েছে, এবং অ্যাসাইনমেন্টের উদ্দীপকে যে সকল যৌগ অর্থাৎ 8টি যৌগ উল্লেখ করা হয়েছে, সেই 8টি যৌগের মধ্যে যে সকল মৌল রয়েছে, সেই মৌলগুলোর মধ্য থেকে যে সকল মৌল আবার তেজস্ক্রিয় রয়েছে, সেই তেজস্ক্রিয় মৌলগুলোর বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার কি করছি, কিভাবে সেগুলো আমরা মানব কল্যাণে ব্যবহার করছি, সেগুলো তোমাদেরকে লিখতে হবে। এজন্য তোমাকে প্রথমেই তেজস্ক্রিয় আইসোটোপের ধারণা নিতে হবে। খেয়াল করে দেখো, তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে। কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজেই ভেঙে গিয়ে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মির মতো তীব্র রশ্মি নির্গত হয়। এই সকল মৌলগুলোকেই তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। এ সকল আইসোটোপ সাধারণত অস্থায়ী হয়, অর্থাৎ এদের নিউক্লিয়াস ভেঙে গিয়ে অতি দ্রুত অন্য নিউক্লিয়াসে রূপান্তর হয়। উদ্দীপকে প্রদত্ত যে 8টি যৌগ রয়েছে, সে 8টি যৌগে বিদ্যমান যতগুলো মৌল রয়েছে, তার মধ্যে অক্সিজেন, কার্বন, ক্লোরিন, ফসফরাস, আয়োডিন এর তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে, এবং এদের কিছু ব্যবহারও রয়েছে যা আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই, এবং তোমাদের যে টেক্সট বই রয়েছে সেখানেও কিছু কিছু ব্যবহার উল্লেখ রয়েছে। তো খেয়াল করে দেখো, অক্সিজেন 18 এই আইসোটোপ, আমরা জানি অক্সিজেনের বেশ কয়েকটি আইসোটোপ রয়েছে, তার মধ্যে অক্সিজেন 18 অর্থাৎ এর ভর হলো 18, এই আইসোটোপটি ব্যবহার করে কিভাবে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে থাকে তার তত্ত্ব জানা যায়। কার্বন 14 এখানে রেফ হবে। ফসিল, বিভিন্ন রকমের ফসিল, মমি সহ পৃথিবীতে অবস্থিত বিভিন্ন বস্তুর বয়স, এমনকি পৃথিবীর বয়স নির্ধারণেও এই আইসোটোপটি ব্যবহার করা হচ্ছে। ক্লোরিন 37 এই আইসোটোপটিকে কৃষিক্ষেত্রে পোকামাকড় দমনে তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ যে কীটনাশক তৈরি করা হচ্ছে, সেই কীটনাশক তৈরি করতে এটা ব্যবহার করা হচ্ছে। ফসফরাস 32 রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় এবং গাইগার মুলার কাউন্টার নামে যে যন্ত্রটা রয়েছে, সেই যন্ত্রে তেজস্ক্রিয় এই ফসফরাস 32 আইসোটোপ ব্যবহার করা হচ্ছে।
তারপর আয়োডিন 131 গলগণ্ড রোগ প্রতিরোধে অর্থাৎ থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করতে এই আইসোটোপটি ব্যবহার করা হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের রসায়নের চতুর্থ অ্যাসাইনমেন্টের উত্তর। আশা রাখি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবে, ভিডিওটি শেয়ার করবে যাতে তোমার অন্য বন্ধুরাও এই ক্লাসটি করতে পারে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সে নাগাদ তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।